আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। সাথে আছে আমি নুসরাত জাহান মুন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অর্ধেক যাত্রী নিয়ে চালু হলো দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ। যাত্রীদের স্বস্তি, জরুরি প্রয়োজন ছাড়া রেল ভ্রমণ না করার আহ্বান রেলমন্ত্রীর। এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস, সমুদ্র বন্দরে ২ নম্বর হুঁশিয়ারির সংকেত। বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা কম, জানিয়েছেন দুর্যোগ প্রতিমন্ত্রী। দেশে করোনায় একদিনে আরও ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১,৪৪১। সংক্রমণ বাড়ায়, কাল থেকে চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনের লকডাউন। নির্বাচনের আগ্রহ হারিয়েছে বিএনপি, দাবি সেতুমন্ত্রীর। রোজিনার মুক্তিতে খুশি নয় মন্তব্য তথ্যমন্ত্রীর। বাইরের মদদে ক্ষমতায়, অভিযোগ ফখরুলের। দর্শক, শিরোনাম শুনছিলেন সংবাদে। এছাড়াও থাকছে মাই টিভির সোমবারের বিশেষ আয়োজন দৃষ্টির আড়ালে। বিস্তারিত আয়োজনে যাচ্ছি। লকডাউন ও বিধি নিষেধে টানা বন্ধ থাকার পর প্রাণ চাঞ্চল্য ফিরে এলো রাজধানীর বাস টার্মিনাল ও রেল স্টেশনে। দীর্ঘ বিরতির পর অর্ধেক আসন ফাঁকা রেখে শুরু হলো বাস ও ট্রেন চলাচল। সকাল থেকে এসব গণপরিবহনে গন্তব্যে যাতায়াত করছেন যাত্রীরা। জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন যাত্রা না করেন, সেই আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। বিস্তারিত জানাচ্ছেন ড্যানি ট্রং। সুনসান থাকা বাস টার্মিনালগুলো ফের মুখর যাত্রীদের পদচারণায়। ফিরে এসেছে ব্যস্ততা। করোনা সংক্রমণ রোধে এতদিন বন্ধ থাকা আন্তজেলা বাস আবার চলাচল শুরু করেছে। অর্ধেক আসন ফাঁকা রেখেই চলছে দূরপাল্লার বাস। তবে যাত্রীদের গুনতে হচ্ছে ৬০% বেশি ভাড়া। সুরক্ষার কথা বিবেচনায় তাতে আপত্তি নেই যাত্রীদের। পাশে আমাদেরকেও এগিয়ে আসতে হবে, স্যাক্রিফাইস সরকারও করতে হবে, আমাদেরকেও করতে হবে, জনগণদেরও করতে হবে। ভোগান্তিটা কমলো, এটাই হচ্ছে মেইন বিষয়। আগে বাস ছিল না, রাস্তাঘাটে কষ্ট করছি, এখন বাস আছে, ভালো হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা আছে, ডাবল সিট নিয়ে তো আমরা আসছি, তাই না? এর জন্য তো আমাদেরকে ভাড়া একটু বেশি গুনতেই হবে। স্বাস্থ্যবিধির বিষয়ে কর্তৃপক্ষও তৎপর। মাস্ক ছাড়া কাউকে বাসে উঠতে দেয়া হচ্ছে না, আর ওঠার আগে যাত্রীদের হাতও করা হচ্ছে পরিষ্কার। আমরা অবশ্যই স্ট্রিক্ট থাকবো, যেহেতু আমাদের পরিবহন চালাতে হবে। আর পরিবহন চালাতে গেলে আমাদের তাদেরকে এই মাস্কের কথাটা সবসময় বলতে হবে। নির্দেশনা কার্যকরে তদারকিতে মাঠে রয়েছে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত। বাস চালক, বাসের সুপারভাইজার, যাত্রী, পুরো পরিবহন সেক্টরটাই স্বাস্থ্যবিধি অনুসরণ করে যাত্রী পরিবহন করছে কিনা সেটা দেখছি। বাস টার্মিনালের মতো কমলাপুর রেল স্টেশনেও ভিড় করছেন যাত্রীরা। সকাল থেকেই বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। ট্রেনেও 2 সিটে একজন যাত্রী, তবে বাসের মতো গুনতে হচ্ছে না অতিরিক্ত ভাড়া। আপাতত কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে না, মিলছে শুধু অনলাইনে। আপাতত ভালো দেখতেছি, ইনশাল্লাহ খুবই ভালো হয়, আমাদের ভালো হয়, সংক্রমণ নিয়ন্ত্রণে আসতে পারে। যদি আরো আগে সরকার করতো, এইভাবে অনলাইনে টিকিট কাটা হতো, তাইলে মানুষের অনেক ভোগান্তি কম হইতো, আর আমাদেরও আর কি স্বস্তি পাইতাম। মোটামুটি ভালো, এটা খারাপ কিছু হয়নি, কারণ দেশে করোনার যে পরিস্থিতি, তার জন্য এই সিস্টেমে ঠিক আছে। কমলাপুর স্টেশন পরিদর্শনে এসে রেলপথ মন্ত্রী জানান, আগামী কয়েকদিন জরুরি প্রয়োজন ছাড়া ট্রেন যাত্রা নিরুৎসাহিত করতেই শুধুমাত্র অনলাইনে টিকিট দেওয়া হচ্ছে। টিকিট ছাড়া কেউ প্ল্যাটফর্মে আসতে পারবে না, কারণ এখানে এসে এই যে টিকিটের লাইনে দাঁড়িয়ে এই যে স্বাস্থ্যবিধি বা হুড়োহুড়ি এইটা যাতে অ্যাভয়েড করা যায়, সেই জন্যই কিন্তু আমরা আস্তে আস্তে করে কিন্তু 50 ভাগে উন্নত করেছি, এবং আস্তে আস্তে আমরা 100 ভাগে যাব। করোনা সংক্রমণ কমে আসলে ট্রেনের সংখ্যা বাড়বে বলেও জানান নুরুল ইসলাম সুজন। ড্যানি ট্রং, মাই টিভি, ঢাকা। নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় চলাচল শুরু করেছে সারা দেশের যাত্রীবাহী লঞ্চ। সদরঘাট সহ ছোট বড় নদী বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। তবে প্রথম দিন যাত্রী ছিল কম। বেশিরভাগ নৌযানে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করলেও ঢাকা নদী বন্দরে প্রবেশে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। বিআইডব্লিউটিএ বলছে সচেষ্ট তারা। মাহবুব সৈকতের রিপোর্ট। টানা ৪৯ দিন পর আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে ঢাকা নদীবন্দর সদরঘাটে। দেশের বিভিন্ন গন্তব্যের যাত্রী নিয়ে এসেছে লঞ্চ, আবার ছেড়েও গেছে। অধিকাংশ যাত্রী মাস্ক পরা। লঞ্চে ওঠার সময় দেয়া হয় স্যানিটাইজারও। প্রত্যেক যাত্রীকে আমরা হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছি হাতে, তাপমাত্রা পরিমাপ করে যাত্রীদেরকে আমরা লঞ্চে উঠাচ্ছি। যাত্রী কম থাকলেও দীর্ঘদিন পরে নৌযাত্রায় স্বস্তির কথা জানান তারা।
লঞ্চে তো অবশ্যই কমফোর্ট। নানা বাড়িতে, মামার বিয়ে। এতদিন যারা আটকে ছিলেন প্রথম দিনে তারাই গেছেন বেশি। সুরক্ষা আমাদের হ্যান্ড স্যানিটারি দেওয়া হয়েছে, মাস্ক তো আমাদের ব্যক্তিগত পার্সোনাল জিনিস। 6 মাস পর বাড়ি যাচ্ছে, এখন পর্যন্ত যতটুকু আছে তো স্বাস্থ্যবিধি দেখা দিচ্ছে। কেবিন ছাড়া যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত 60% ভাড়া আদায় করা হয়, যদিও এ নিয়ে ছিল যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। ভাড়া তো অবশ্যই বাড়ানো হচ্ছে, এক্সেস তো ভাড়াটা তো অবশ্যই অতিরিক্ত হয়ে গেছে। ঘাটে প্রবেশ টিকিট কাটায় উপেক্ষিত স্বাস্থ্যবিধি, দেয়া হয়নি স্যানিটাইজার। যদিও স্বাস্থ্যবিধি রক্ষায় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালকের। হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়েছে তাদেরকে, আমাদের গেটেও হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেকটি লঞ্চেও হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করা হয়েছে। এই প্রক্রিয়া আমরা যাত্রীদেরকে প্রবেশ করার চেষ্টা করেছি। করোনা সংক্রমণের প্রথম ধাপের সময়ে সদরঘাটে জীবাণুনাশক ট্যানেল থাকলেও এবার তার কোনো অস্তিত্বই নেই। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। শক্তি সঞ্চয় করে আরও ঘনীভূত হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ইয়াসে পরিণত হয়েছে। বর্তমান গতিতে আগাতে থাকলে দেশে ঘূর্ণিঝড়টির প্রভাব পড়ার সম্ভাবনা কম। তবে ইয়াসের কারণে দেশে ঝোড়ো হাওয়ার পাশাপাশি উপকূলে সৃষ্টি বৃষ্টি ও নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ফজলুর রশিদ। শিবলি রোসার রিপোর্ট। ঘণ্টায় ঘণ্টায় শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। আগামী বুধবার ভারতের উড়িষ্যা পশ্চিমবঙ্গ হয়ে দেশের খুলনা উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। ইয়াস বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত। এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে কিছুটা অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটা মেন বডিটা দেখা যাচ্ছে যে উড়িষ্যার প্যারাদ্বীপ এবং সাগর আইল্যান্ড ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে দিয়ে ক্রস করতে পারে এবং বাংলাদেশে কিছু অঞ্চল পেতে পারে, বিশেষ করে আপনার খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এইসব জায়গাতে কিছু প্রভাব পড়তে পারে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার সন্ধ্যার পর দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ। আমরা আশা করছি কালকে থেকে মেঘ চলে আসবে এবং কোনো কোনো জায়গায়, বিশেষ করে দক্ষিণাঞ্চলে কালকে হয়তো কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। আর যেটা হবে হয়তো আপনার 26 তারিখে সারাদিনই দেশে অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তাপমাত্রা আপনার অনেক নেমে যাবে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেতের পরিবর্তে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানান আবহাওয়াবিদ ফজলুর রশিদ। অনেক সময় কিছুটা বাঁক নিতে পারে, তো এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে ওই ধরনের সম্ভাবনা নাই। তবে আমরা ওয়াচ করছি, যদি কোনো কারণে এই ধরনের সিচুয়েশন হয় সাথে সাথে আমরা সিগন্যালকে পরিবর্তন করতে পারি এবং আপনাদের সাথে সাথে জানিয়ে দেবো। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। বর্তমান গতিবেগ অব্যাহত থাকলে ঘূর্ণিঝড় ইয়াস বাংলাদেশ উপকূলে আঘাত হানার সম্ভাবনা খুবই কম। তবে ঘূর্ণিঝড়ের কারণে দেশে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। দুপুরে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় সরকারের প্রস্তুতির বিষয়ে সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। প্রতিমন্ত্রী বলেছেন, ঘূর্ণিঝড় ইয়াস পর্যবেক্ষণে রাখা হয়েছে, সব আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। ঘূর্ণিঝড়টির দিক পরিবর্তন করলে জনগণকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হবে এবং এটির যে অক্ষাংশ দ্রাঘিমাংশ বিবেচনা করে এটার যে অবস্থান আছে, এটা উড়িষ্যার উপকূল থেকে 500 কিলোমিটার এবং বাংলাদেশের উপকূল থেকে 500 কিলোমিটার দূরে অবস্থান। বাংলাদেশ থেকে 605 কিলোমিটার দূরে এর অবস্থান এবং এর দিকটা হলো উত্তর পশ্চিমাংশে সরাসরি উড়িষ্যার দিকে। যদি এর গতিপথ একই রকম থাকে তাহলে বাংলাদেশ উপকূলে আপাতত এর ক্ষতির কোনো প্রভাব হবে না বলে আমরা আশা করছি। ঘূর্ণিঝড় ইয়াসের সতর্কতায় উপকূলীয় এলাকায় জানমালের ক্ষয়ক্ষতি রোধে এরই মধ্যে কাজ শুরু করেছে জেলা উপজেলা প্রশাসন। জেলে ও তীরবর্তী বাসিন্দাদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্র ও নদীতে না যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। একই সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র, শুকনো খাবার ও ঔষধ। প্রতিনিধিদের তথ্যচিত্র নূর মোহাম্মদের রিপোর্ট। ঘূর্ণিঝড় ইয়াসের সতর্কতায় এভাবেই মাইকিং করে জেলে ও বেড়িবাঁধে বসবাসকারীদের নির্দেশনা দিচ্ছেন ভোলার কোস্টগার্ডের সদস্যরা। জেলা প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা।
বাগেরহাটে ৩৪৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। যদিও সিডর আইলার মতো এবারও উপকূলের মানুষ চিন্তিত। জরুরি ভিত্তিতে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য ঝড়ের কারণে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ স্থানে সরে আসতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে কক্সবাজারে বেড়েছে বাতাস আর সাগরের ঢেউ। ইয়াসে ক্ষয়ক্ষতি রোধে সব ধরনের ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। বরগুনায় প্রস্তুত রাখা হয়েছে ৬৪০টি আশ্রয়কেন্দ্র। এছাড়া প্রতিটি উপজেলায় গঠন করা হয়েছে মেডিকেল টিম, খোলা হয়েছে ৩টি কন্ট্রোল রুম। যশোরের ৮ উপজেলার স্কুল কলেজ ও মাদ্রাসাকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগ পরবর্তী প্রস্তুতি হিসেবে ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, জরুরি ওষুধ মজুদ রেখেছে জেলা প্রশাসন। এছাড়াও সবগুলো উপকূলীয় এলাকায় স্থানীয় প্রশাসন জানমালের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে। নির্দেশনা দেয়া হলে এসব এলাকার বাসিন্দাদের তাৎক্ষণিক আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়ার আহ্বান জানানো হচ্ছে। নূর মোহাম্মদ, মাই টিভি। করোনা প্রসঙ্গ, দেশে করোনায় একদিনে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গিয়েছেন ১২,৪০১ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু কমলেও বেড়েছে নতুন শনাক্তের সংখ্যা। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ১,৪৪১ জন। ২৪ ঘন্টায় করোনার নমুনা সংগ্রহ হয়েছে ১৮,৩৩৫টি, পরীক্ষা হয়েছে ১৭,৬৮৩টি। টেস্টেও তুলনায় এ সময় শনাক্তের হার ৮.১৫%। চাঁপাইনবাবগঞ্জে হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ২৪ ঘন্টায় রাজশাহীর পিসিআর ল্যাবে পাঠানো ৯৫ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়ায় ৫৫%। এদিকে জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দুপুরে জেলা প্রশাসন জরুরি বৈঠকে আগামীকাল মঙ্গলবার থেকে ৭ দিন চাঁপাইনবাবগঞ্জে সর্বাত্মক লকডাউনের ঘোষণায় জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল হাফিজ। তিনি জানান, জরুরি পরিষেবা ছাড়া সকল যানবাহন ও ট্রেন চলাচল বন্ধ থাকবে। বর্তমানে জেলার শিবগঞ্জ উপজেলার অনেক মানুষ সর্দি জ্বরে আক্রান্ত হলেও করোনা আতঙ্কে নমুনা পরীক্ষা না করিয়ে অসুস্থ শরীরেই অবাধে চলাচল করায় করোনা দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাম্প্রতিক সব নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি এখন নির্বাচনের আগ্রহ হারিয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তিতে খুশি নয় বিএনপি। পৃথক সভায় তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্বভাবসুলভ নেতিবাচক নির্বাচন ব্যবস্থা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাব দেন তিনি। দেশের নির্বাচন ব্যবস্থা আসলে ভেঙে পড়েনি, ভেঙে পড়েছে বিএনপি। আন্দোলনেও নির্বাচনে ব্যর্থ হয়ে এখন তারা সরকার ও নির্বাচন কমিশনের উপর দায় চাপাচ্ছে। এদিকে সচিবালয়ে নিজ নির্বাচনী এলাকায় একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সাংবাদিক রোজিনা ইসলামের জামিন ইস্যুতে বিএনপির বক্তব্যের সমালোচনা করেন তিনি। রোজিনা ইসলামের মুক্তির পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বক্তব্য দিয়েছে, এতে মনে হচ্ছে রোজিনা ইসলামের মুক্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ বিএনপি খুশি হয়নি, বরং তারা চেয়েছিল রোজিনা ইসলাম আরও কিছুদিন কারাগারে থাক, তাহলে তো তাদের জন্য রাজনীতি করাটা একটু সুযোগ হতো। ইসরায়েল ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কোনোভাবেই এতে ইসরায়েলের উল্লসিত হওয়ার কোনো কারণ নেই, কারণ ইসরায়েলের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নাই। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। জনগণের ম্যান্ডেটবিহীন বর্তমান সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের জনগণের বদলে সীমান্তের বাইরের ক্ষমতাবানদের তুষ্ট করতে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সরকার ফিলিস্তিন নাগরিকদের উপর ইসরায়েলি হামলার বিরুদ্ধে দায়সারা গোছের বিবৃতি প্রদানের মধ্যেই নিজেদের দায়িত্ব সীমাবদ্ধ রেখেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। ফিলিস্তিন নাগরিকদের ওপর ইসরায়েলি হামলার বিরুদ্ধে কেবলমাত্র একটি দায়সারা গোছের বিবৃতি প্রদানের মধ্যেই নিজেদের দায়িত্ব সীমাবদ্ধ রেখেছে। এমনকি
ইসরায়েলি বিমানের মুহুর্মুহু হামলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপে যখন ফিলিস্তিনের গাজা নগরী মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে, ঠিক সেই সময় বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে দেওয়া হয়েছে, যা হতাশ করেছে গোটা বিশ্ব বিবেককে। এ পর্যায়ে দৃষ্টির আড়ালে একের পর এক ট্র্যাজেডি ঘটলেও পুরান ঢাকা থেকে সরছে না কেমিক্যাল গোডাউন। তবে স্থানান্তরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা। কবে সরবে বিপজ্জনক কেমিক্যাল গোডাউন, এ নিয়ে মাই টিভি সংবাদের সাপ্তাহিক আয়োজন দৃষ্টির আড়ালে বিস্তারিত জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। 2010 সালে নিমতলী ট্র্যাজেডি, এরপরেই চকবাজার চুরি হত্যার আগুনের পুনরাবৃত্তি, ছোট বড় আরও একাধিক অগ্নি দুর্ঘটনা, সর্বশেষ আরমানিটোলায় হাজী মোসা ম্যানশনের কেমিক্যাল গোডাউনে আগুনে হতাহতের ঘটনা। পুরান ঢাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এখনও সরানো হয়নি ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গোডাউন ও প্লাস্টিকের কারখানা। কেমিক্যাল কারখানা না সরানোই প্রতিনিয়ত আতঙ্ক থাকছে পুরান ঢাকাবাসী। অনেক অসাবধানতার কারণে অনেক বিভিন্ন কারণে এখানে আগুন লাগছে। যেখানে আগুন লাগে সেখানে কেমিক্যালের সূত্রটা চলে আসে। এইগুলা যদি আর একটু তৎপরতা বাড়ায় তাইলে হয়তো সম্ভব আগুনগুলা করা। আমরা চাই যে একটা নির্দিষ্ট একটা জায়গায় কেমিক্যাল গোডাউনটা সরিয়ে নেওয়া হোক। প্রতিটি অগ্নিকাণ্ডের পরই কেমিক্যাল গোডাউন স্থানান্তরের বিষয়টি আলোচনায় আসে। তারপরও কেন সরানো হচ্ছে না? স্থানান্তরের চেয়ে সাবধানতা অবলম্বনকেই বেশি গুরুত্ব দিতে চান ব্যবসায়ীরা। কেমিক্যাল ছাড়াও আরো অনেক কারণে আগুন লাগে, কিন্তু হাইলাইট হয় কেমিক্যাল। এখন অপব্যবহার আমরা কি অপব্যবহার করছি না ব্যবহার করছি, সেটা হলো মনিটরিং এর ব্যাপার, সেটা গভর্নমেন্টের দায়িত্ব। যে আগুনটা কি কেমিক্যাল থেকে লাগছে না অন্য কোথাও থেকে লাগছে, তারপরে আপনারা বলেন। ঢালাও হবে তো দুই দিয়ে লাভ হবে না। গভর্নমেন্ট যদি চায় তাহলে সমস্যার সমাধান করতে কোনো সময় লাগবে না। তবে কেমিক্যাল গোডাউন না সরালে পুরান ঢাকায় দুর্ঘটনা ঘটতেই থাকবে বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স নেতা আদিল মোহাম্মদ। এই রাসায়নিক গুদামগুলো সরিয়ে নেওয়ার জন্য এই প্রকল্পগুলো অনেক ধিমে চালে চলছে এবং আমরা মনে করি এই প্রকল্পগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যে আমাদের যে কেমিক্যাল শিল্পপল্লী গড়ে তোলার যে সরকারি যে উদ্যোগ, সেই উদ্যোগের খুব দ্রুত বাস্তবায়ন আমরা চাই। টিএসসি কর্তৃপক্ষ বলছেন ইতিমধ্যে কেমিক্যাল ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স দেওয়া বন্ধ রাখা হয়েছে। ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আমরা যদি কোনো আবাসিক বাসভবনের মধ্যে যদি এগুলো সংরক্ষণ করে বা ঠিকানা করে, আমরা নতুন করে ট্রেড লাইসেন্স দিচ্ছি না, অথবা এই ধরনের যদি কোনো অভিযোগ আছে সেগুলো আমরা বাতিল করছি। পুরনো ঢাকার কেমিক্যাল সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানান ডিএসসির প্রধান নির্বাহী। পোস্তগোলা সেনানিবাসের পার্শ্ববর্তী একটা জায়গাকে নির্ধারণ করা হয়েছে, যেটাকে আপনার টেম্পোরারি শেড করে এগুলো কার্যক্রম এটা অলরেডি শুরু হয়েছে এবং আমরা আশা করি এটা আগামী 6 মাসের মধ্যে এটা সম্পন্ন হয়ে যাবে। পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে নেওয়া হবে মুন্সিগঞ্জে। এরই মধ্যে প্রকল্পের কাজ এগিয়েছে, তবে আগামী বছর জুনের আগে স্থানান্তর সম্ভব নয়। আমরা আশা করতেছি জুন 2022 পর্যন্ত আমার প্রকল্পের মেয়াদ আছে। আমি জুন 2022-এর মধ্যে আমার প্রকল্প শেষ করার খুব সচেষ্ট থাকবো এবং আশা করি করতে পারবো। একের পর এক অগ্নিকাণ্ড, তবুও বাড়ছে পুরান ঢাকার রাসায়নিকের গুদাম ও প্লাস্টিক কারখানা। 5 সরকারি প্রতিষ্ঠান মিলে গত 11 বছরেও সরাতে পারেনি এইসব কেমিক্যালের গোডাউন। সবার প্রশ্ন, আর কত দুর্ঘটনা ঘটলে পুরান ঢাকা থেকে সরানো যাবে এইসব কেমিক্যালের গুদাম? জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। 13 মে আখাউড়ায় পেট্রোলে পুড়িয়ে স্ত্রীকে হত্যা ও 19 মামলার আসামি মাইনুল ইসলাম ওরফে কাজল ভুঁইয়াকে জাফলং সীমান্ত থেকে গ্রেফতার করেছে সিআইডি। দুপুরে সংবাদ সম্মেলনে সিআইডির ডিআইজি হাবিবুর রহমান জানিয়েছেন, মোটরসাইকেলে পেট্রোলের স্ত্রীর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয় কাজল। হত্যাকাণ্ডের বিষয়টি সে স্বীকার করেছে বলেও জানান হাবিবুর রহমান। তার স্ত্রীর সাথে পরকীয় সম্পর্ক রয়েছে এরকম সন্দেহের জের ধরে প্রায় তাদের মধ্যে ঝগড়া বিবাদ কলহ হতো। তখন তার ভাতিজা কন্টেনারে করে কেরোসিন তেল খুঁজে না পেয়ে মোটরসাইকেল থেকে কেরোসিন তেল এনে দেয় এবং সে সেটা দিয়ে আগুন ধরিয়ে দেয়। বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় 2 জন ও গোমস্তাপুরে 2 জন সহ মোট 4 জনের মৃত্যু হয়েছে। দুপুর থেকে বিকালের মধ্যে সদর ও গোমস্তাপুর উপজেলায় 4 গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানিয়েছেন, অনুপনগর বিলে কৃষি কাজ করার সময় রবিউল ইসলাম এবং সাবানিয়া গ্রামে লিচু কোড়ানোর সময় আলামিন নামের আরেকজন বজ্রপাতে মারা যান। গোমস্তাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানিয়েছেন, বিকেলে নসিমন্দিনগর গ্রামের শাহিদা খাতুন এবং হুজরাপুর গ্রামের লিলি খাতুন খুশি বৃষ্টির সময় বাড়ির কাছে আম কোড়ানোর সময় বজ্রপাতে মারা যান। নিহতদের পরিবারকে নির্ধারিত আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
দর্শক, এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অর্ধেক যাত্রী নিয়ে চালু হলো দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ। যাত্রীদের স্বস্তি, জরুরি প্রয়োজন ছাড়া রেল ভ্রমণ না করার আহ্বান রেলমন্ত্রীর। এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস, সমুদ্র বন্দরে 2 নম্বর হুঁশিয়ারির সংকেত। বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা কম, জানিয়েছেন দুর্যোগ প্রতিমন্ত্রী। দেশে করোনায় একদিনে আরও 25 জনের মৃত্যু, শনাক্ত 1441। সংক্রমণ বাড়ায়, কাল থেকে চাঁপাইনবাবগঞ্জে 7 দিনের লকডাউন। নির্বাচনের আগ্রহ হারিয়েছে বিএনপি, দাবি সেতুমন্ত্রী। রোজিনার মুক্তিতে খুশি নয় মন্তব্য তথ্যমন্ত্রীর। বাইরের মতদের ক্ষমতায়, অভিযোগ ফখরুলের। বেলারুশ সরকারের ভয়াবহ প্রতারণা, কট্টর সমালোচক সাংবাদিককে গ্রেফতারে। বিমানে বোমা থাকার অভিযোগে জরুরি অবতরণ। এবং কাল মিরপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। জিতলেই সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে টাইগাররা। দর্শক, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।